সো গত ক্লাসে আমরা আহ, stupid না কিন্তু ভিপিসির প্যারামলিঙ্ক সম্পর্কে আলোচনা করেছিলাম। আহ, ইয়া, এবং পিয়ারিং কানেকশন এবং প্রাইভেট লিঙ্ক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওকে, পিয়ারিং কানেকশন একটা ল্যাবও আমরা তৈরি করে দেখেছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা দেখবো হলো এডাব্লিউএস ভিপিএন ক্লাউড হাব বা ভিপিএন নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা ভিপিএন ক্লাউড হাব নিয়ে আলোচনা করবো। লেট মি চেক মাই বিল। একটু বিল তো মনে এক্সপোনেনশিয়ালি হারে বাড়তেছে আমার, ব্যাপার কি? না, ঠিকই আছে। ওকে, সো ভিপিএন আপনারা জেনে খুশি হবেন কিন্তু যে এডাব্লিউএস এর সাথে কিন্তু আপনার অন প্রেমিসিস এনভায়রনমেন্টে সাইট টু সাইট ভিপিএন করার অপশন আছে। ওকে, সেই অপশনটা আমি একটা ল্যাব করে দেখাবো আপনাদের আজকে না, আরেকটা দিন আমি সুন্দর করে একটা ল্যাব করবো সাইট টু সাইট ভিপিএন কিভাবে করতে হয়। খুব মানে ইনফ্যাক্ট একটা ডকুমেন্টও আছে ওটার জন্য আলাদা। যদিও এই চ্যাপ্টারে আমাদের সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েটে ওটার কোনো ল্যাব নাই, বাট আমি ওটা ল্যাবটা করে দেখাবো তারপরেও। নর্মালি আমরা ভিপিএন সম্পর্কে যে নলেজটা রাখি সেটা হলো যে দুইটা আলাদা আলাদা সাইট, দুইটা আলাদা আলাদা প্লেসকে একটা পয়েন্ট টু পয়েন্ট একটা কানেকশন এস্টাবলিশ করে দেওয়া। যেমনটি আমরা পিয়ারিং কানেকশনে দুটো আলাদা সাব সাব নেটওয়ার্ককে আমরা একটা পয়েন্টে নিয়ে আসছি, বাট পেয়ারিং কানেকশন শুধুমাত্র এডাব্লিউএস এর ভিতরে ইউজ করতে হবে। ওকে, আর ভিপিএনটা হলো এডাব্লিউএস এর বাইরে যে কোনো এনভায়রনমেন্টের সাথে আপনি একটা পয়েন্ট টু পয়েন্ট টানেল, ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক একটা টানেল তৈরি করতে পারবেন, যে টানেলের ভিতরে আপনার প্রাইভেটলি ডেটা কমিউনিকেশন হবে। ওকে, ভায়া বাই ইউজিং দ্য পাবলিক নেটওয়ার্ক। ওকে, তো আসলে পাবলিক নেটওয়ার্ক দিয়ে যাবে। আর ভিপিএন ফ্রম বাই মানে ভেরি ফার্স্ট ডে বাই বর্ন অল কমিউনিকেশন ইজ হ্যাপেনিং এনক্রিপ্টেড মোড। ওকে, মনে রাখবেন এই কথাটা, ভিপিএন এই জন্য অনেকে বলা হয় যে ভিপিএন মোর সিকিউর দেন দ্য আদার নেটওয়ার্ক। ওকে, যদি কোনো সিকিউর কমিউনিকেশন দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউজ করতে হবে ভিপিএন, কারণ ভিপিএন যে টানেলটা হয় সেই টানেলটা কিন্তু আপনার আহ, মানে এনক্রিপ্টেড টানেল হবে। ওকে, সো এই জন্য ভিপিএনটাকে অনেক ক্রুশিয়াল, অনেক মানে জটিল কোনো বা কমার্শিয়াল অ্যাসপেক্টেও কিন্তু ব্যবহার হয় ভিপিএনটা। আর নর্মালি আমরা ডে টু ডে লাইফে আমাদের দুইটা জোন, দুইটা আলাদা অফিসকে, দুইটা আলাদা প্লেসকে, লাইক সিঙ্গাপুরের সাথে মুম্বাই, মুম্বাইয়ের সাথে বাংলাদেশ, এরকম আমরা কিন্তু টানেল এস্টাবলিশ করে নিতে পারি। ওকে, ধরেন এখন আপনাদের প্র্যাকটিক্যাল সিনারিওতে হয়তো বা ফরগেট অ্যাবাউট এডাব্লিউএস, তখন আপনার দুইটা অফিস লোকেশনের সাথেও কিন্তু আপনি ভিপিএন করতে পারেন, বা যে কোনো নেটওয়ার্ক থেকে আপনি কিন্তু ভিপিএন করে ওই নেটওয়ার্কে ভার্চুয়ালি প্রেজেন্ট থাকা যায়। এই সিস্টেমটাকে বলা হয় ভিপিএন। ঠিক আছে, ভিপিএন আবার দুই ধরনের আছে, আমি অত দূর যাচ্ছি না। আহ, একটা হলো যে শুধুমাত্র আমরা ভিপিএন এর ক্লায়েন্ট ইউজ করে ভিপিএন এ আমরা ঢুকবো, মানে ওয়ান ওয়ে হবে। আর সার্ভার টু সার্ভার ভিপিএন, যেটা যেটা এডাব্লিউএস করতেছে সাইট টু সাইট ভিপিএন, সেটা হলো বোথ ওয়ে। হ্যাঁ, মানে বোথ ওয়ে প্যাকেট সেন্ড রিসিভ করতে পারবে, মানে দুটা লোকেশন থেকে সিমিলটেনিয়াসলি প্যাকেট সেন্ড রিসিভ করতে পারবে আর কি। তো এডাব্লিউএস এর সাইট টু সাইট ভিপিএন তো আছেই। এই সাইট টু সাইট ভিপিএন এর সংখ্যা যখন বেড়ে যায়, হুম, তখন কিন্তু আমরা ইউজ করতে পারি ভিপিএন ক্লাউড হাব। ভাই, এর কথাটা কেমন হলো? ভিপিএন সংখ্যা বেড়ে গেলে কি সমস্যা বা কেন বাড়তে পারে? ধরেন আপনাদের গ্লোবাল 5টা লোকেশনের সাথে বা 3টা লোকেশনের সাথে আপনাদের ডেটা কমিউনিকেশন করতে হবে একটা ইয়া মডেল আর কি, ট্রায়াঙ্গেল মডেল। 3টা লোকেশনকে আমরা এখানে
ডিসক্রাইব করি। একটা লোকেশন হলো ইউএসএ মানে ভার্জিনিয়া, একটা লোকেশন সিঙ্গাপুর, আর একটা লোকেশন ইন্ডিয়া, সরি হ্যাঁ ইন্ডিয়া। খেয়াল করো আমার কথা, মায়ের প্যাচটা বুঝান। আমি প্রথমে বললাম যে একটা লোকেশন হলো আমার ইউএসএ, আমি ভার্জিনিয়া, একটা লোকেশন সিঙ্গাপুর, একটা লোকেশন হলো ইন্ডিয়া। অলরাইট, এখন আপনারা সাইড টু সাইড ভিপিএন করতেছেন, কোনো সমস্যা নাই। ইউএস এর সাথে সিঙ্গাপুর, ইউএস এর সাথে ইন্ডিয়া, ইন্ডিয়ার সাথে সিঙ্গাপুর, তিনটা আলাদা আলাদা ভাবে করে নিলেন। আবার একইভাবে আহ, সিঙ্গাপুরের সাথে ইন্ডিয়ার একটা করলেন। So, এই যে তখন মাল্টিপল ভিপিএন যখন কমিউনিকেশন করা শুরু করবে, আমরা কিন্তু তখন এডাব্লিউএস এর সাথে একটা টানেল, একটা সিঙ্গেল হাব এডাব্লিউএস এর ব্যবহার করতে পারি। এভাবে ইন্ডিপেন্ডেন্টলি না ইউজ করে আমরা একটা কনসুলেটেড হাব যদি ব্যবহার করি, তখন কিন্তু আমার সিঙ্গাপুর টু ইন্ডিয়ার কমিউনিকেশন করার প্রয়োজন নাই, মানে ভিপিএন তৈরি করার দরকার নেই। কারণ আলটিমেটলি সিঙ্গাপুরও কানেক্টেড ইউএস এর সাথে, অ্যান্ড ইন্ডিয়াও কানেক্টেড ইউএস এর সাথে। সো হোয়াই ডোন্ট উই ইউজ এ ভিপিএন ক্লাউড হাব on USA so that we can easily establish the communication between India and Singapore by by without another VPN. সো এই ফিগারটা আমি দেখলে বুঝতে পারবো, আমি আসলে বুঝাইতে পারতেছি না এরকম ভাবে। ভিপিএন হাবটা হলো খুব মজার একটা জিনিস, এটা পরবর্তীতে আপনাদের নেটওয়ার্ক এসপেক্টে কাজ করবে। এই দেখেন, এটা হলো আপনাদের ভিপিএন। ওকে, ফর এক্সাম্পল ধরেন আপনাদের হেড অফিস হলো ইটস লাইক, মনে করেন যে ব্রিটিশ আমেরিকান টোবাকোর একটা হেড অফিস, সেটা লন্ডনে আছে। অ্যান্ড মনে করেন যে এটা ইন্ডিয়া, এটা বাংলাদেশ, এটা মনে করেন শ্রীলঙ্কা, হ্যাঁ, বা নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, তিনটা কান্ট্রি, তিনটা প্লেস আছে। আর এই প্লেস হলো ভার্জিনিয়াতে। ওকে, এভাবে চিন্তা করেন যে ভার্জিনিয়াতে আমাদের এডব্লিউএস এর জোন, আর এটা হলো কাস্টমার, যেখানে ইউজাররা বসে আছে, মানে এডব্লিউএস এর বাহিরের জোন। এখন ভিপিএন ক্লাউড হাব আমরা ইজিলি কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা স্ট্যাবলিশ করতে পারতেছি, কিন্তু যখন ইন্টারনালি আবার যোগাযোগ করার দরকার পড়বে টিমগুলোর সাথে, দিস আর দ্য টিম অফিস, মনে করেন কাস্টমার নেটওয়ার্ক লস এঞ্জেলস, মায়ামি, ঠিক আছে, তারা যখন ইন্ডিপেন্ডেন্টলি কমিউনিকেশন করবে তখন কিন্তু করতে পারবে না, আনলেস আমরা যদি ক্লাউড হাব ইউজ করি, অর তাদের ভিতরে একটা টানেল যদি এস্টাবলিশ না করি। বাট যেহেতু আমরা তিনজনাই একটা হেড অফিসের সাথে কানেক্টেড থাকবো, তাহলে আমরা যদি হেড অফিসে একটা ভিপিএন ক্লাউড হাব যদি ইউজ করি রাদার দেন দ্য ইন্ডিপেন্ডেন্ট ভিপিএন, ওকে, তাহলে কিন্তু আমরা ইন্টারনালও উই ক্যান কমিউনিকেশন। এই ফিগারটা যদি বুঝতে পারেন তাহলে এটাই ভিপিএন ক্লাউড হাবের কোশ্চেনটাকে আপনি মানে সাইজ করতে পারবেন, মানে অ্যান্সার করতে পারবেন। ফিগারটা কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ধরেন ভিপিএন ক্লাউড হাব যদি না থাকে, সো এমনিতে তো ইন্ডিপেন্ডেন্ট ভিপিএন চলবে, ধরেন মায়ামির সাথে ভার্জিনিয়া, লস এঞ্জেলের সাথে ভার্জিনিয়া, নিউ ইয়র্কের সাথে ভার্জিনিয়া, এই তিনটা অফিসই এডব্লিউএস এর ভার্জিনিয়া লোকেশনের সাথে সাইড টু সাইড ভিপিএন করে কানেক্টেড। আমার কথাগুলো বুঝেন। ধরেন ভিপিএন ক্লাউড হাব নাই, তাহলে মায়ামির সাথে ভার্জিনিয়া একটা সাইড টু সাইড ভিপিএন করা হয়েছে বা করবেন, তারা ইজিলি প্যাকেট সেন্ড রিসিভ করতেছে। আবার লস এঞ্জেলের সাথে ভার্জিনিয়ার একটা সাইড টু সাইড ভিপিএন করা আছে, তাদের সাথে প্যাকেট সেন্ড রিসিভ করতেছে। আবার নিউ ইয়র্কের সাথে ভার্জিনিয়ার একটা সাইড টু সাইড ভিপিএন করা আছে, তাদের সাথে প্যাকেট লেনদেন করতেছে। কিন্তু ধরেন নিউ ইয়র্ক না ওয়ান্টস টু টক উইথ লস অ্যাঞ্জেলস, তখন কিন্তু আবার নিউ ইয়র্কের সাথে লস অ্যাঞ্জেলসের একটা সাইড টু সাইড ভিপিএন করতে হবে। একইভাবে লস অ্যাঞ্জেলস ওয়ান্টস টু টক টু মায়ামি, তখন লস অ্যাঞ্জেলসের সাথে মায়ামির একটা সাইড টু সাইড ভিপিএন করতে হবে। ইনফ্যাক্ট নিউ ইয়র্ক টু মায়ামির যদি আবার কমিউনিকেশন দরকার পড়ে, তখন তাদের জন্য একটা সাইড টু সাইড ভিপিএন করতে হবে। এ দেখেন, আমাদের এই কয়েকটা নোডের জন্য অসংখ্য সাইড টু সাইড ভিপিএন লাগলো। রাদার আমরা যদি এরকম করতে পারি যে এই মায়ামি, লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, তিনটা সাইড টু সাইড ভিপিএন এটার সাথে ইন্ডিপেন্ডেন্ট না এস্টাবলিশ করে আমরা যদি একটা হাব মডেল ইউজ করি ফ্রম আওয়ার ভার্জিনিয়া পয়েন্টে,
তাহলে কিন্তু আমরা উইদাউট এনকারিং অ্যানাদার সাইড টু সাইড ভিপিএন বিটুইন দেম উই ক্যান ইজিলি কমিউনিকেশন বিটুইন দেম। দিস ইজ কল ভিপিএন ক্লাউড হাব, মানে একটা ভিপিএন হাব তৈরি করে নিছি আর কি। অলরাইট, আমরা ইন্ডিপেন্ডেন্ট তখন করবো না, একটাই ক্রেডেনশিয়াল শেয়ার করবে, একটাই লিঙ্ক শেয়ার করবে একটা ক্লাউড হাবের সাথে। এটা একটা জংশন বলতে পারেন। অলরাইট, এটা একটা জংশন। সো রেলগাড়ির রেল স্টেশনের মতো, যেটা আখাউড়া কিংবা লাকসাম, যে জংশন গুলো আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি, তারপরে ঈশ্বরদী, তারপর দিকে লালমনিরহাট, হ্যাঁ, এই যে জংশন গুলো, এভাবে জংশন গুলো কাজ করতেছে মাল্টিপল প্লেসের সাথে একসাথে, পার্বতীপুর যে জংশন গুলো হয় আর কি। অলরাইট, আগে তো এই কয়েকটা স্টেশনের নাম খুব শুনছি, বইয়ে পড়ছি আমরা। হ্যাঁ, আমরা যখন ছোটবেলায় 3-4-এ পড়তাম, এই জংশন গুলো যখন আমাদের স্যার পড়াইতো, যে আমাদের ভৌগোলিক ইয়েতে মজা লাগতো, শুনতাম যে না জানি কত বড় বড় স্টেশন। ঠিক আছে, এখন তো ওগুলো সব বাচ্চা বাচ্চা মনে হয়। ওকে, তো এটা নিয়ে যদি কোনো কোশ্চিন আসে, যদি এরকম একটা সিনারিও আসে যে তাদের ভিতরে কি করতে হবে, নিচের কোন সলিউশনটা দিলে কাজ করবে, সরাসরি বলবেন। যদি দেখেন যে মাল্টিপল সাইট লোকেশন, দিস আর সাইট লোকেশন, নট এডাব্লিউএস। এডাব্লিউএস হলো এটা। ওকে, সাইট লোকেশন এডাব্লিউএস এর সাথে কমিউনিকেট করতেছে, তারা নিজেরাও নিজেদের মধ্যে কমিউনিকেট করতে যাচ্ছে। তাদের জন্য আলাদা কোনো সাইট টু সাইট ভিপিএন না করে, আমার যেহেতু একটা ভিপিএন হাব, মানে একটা প্লেসে আমরা 3 জন যাচ্ছি, তো ওই প্লেস থেকে যদি আমরা প্যাকেট রিরাউট করে নিতে পারি, তবে কিন্তু আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারবো। রাইট, এই সিস্টেমটা কি বলতেছে? এডাব্লিউএস ভিপিএন হাব। ক্লিয়ার? তো এখানে অনেকগুলো জিনিস আমরা জানবো। এর আগেও যেমন বলেছিলাম যে মানে পেয়ারিং কানেকশন আবার ট্রানজিট পেয়ারিং ডাজন্ট সাপোর্ট। এই দেখেন এক্সাম টিপস। AWS VPN Cloud Hub, if you have the multiple site, each with own VPN connection, so you can use AWS VPN Cloud Hub to connect those sites together. It's similar to VPC pairing that you work on a hub and spoke model. Okay, মনে হবে যেটা ভিপিএন ভিপিসি পেয়ারিং, কিন্তু মাথায় রাখেন যে ভিপিসি পেয়ারিং হলো শুধুমাত্র অ্যামাজন টু অ্যামাজন কাজ করবে, আর ভিপিএন ক্লাউড হাব হলো অন প্রেমিসিস এর সাথে এডব্লিউএস এর মাল্টিপল সাইট যদি থাকে। সো এডব্লিউএস ভিপিএন ক্লাউড হাব ইজ এ লো কস্ট এন্ড ইজি টু ম্যানেজ, ডেফিনেটলি। আচ্ছা, দো ইট অপারেট ওভার দ্য পাবলিক ইন্টারনেট, all traffic between customer gateway and AWS VPN Cloud Hub is encrypted. দেখছেন, ডে ওয়ান থেকে তারা এনক্রিপ্টেড, সো ইটস এ সিকিউর কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারতেছে। অলরাইট, সো এরপরে আসতেছে ডিরেক্ট কানেকশন। অলরাইট, ডিরেক্ট কানেকশন। আচ্ছা, মনে রাখেন যে ট্রানজিট গেটওয়ে কিন্তু আমরা ইয়েতে পাইনি, পেয়ারিং এ কিন্তু করতে পারিনি। পেয়ারিং কিন্তু ট্রানজিট পেয়ারিং ডাজন্ট সাপোর্ট, বাট আমাদের আরো একটা সার্ভিস আছে, যদি এরকম ট্রানজিট নেওয়ার দরকার পড়ে তখন আমরা ইউজ করব হলো ট্রানজিট গেটওয়ে। আচ্ছা, এখন বলতে পারে যে ভাইয়া এর জন্য কি আমাদের বড় কোন ইমপ্লিমেন্টেশন লাগবে, কিংবা এখন দেখেন সলিউশন আর্কিটেক্ট হলো একটা জেনারেলাইজ টপিক। এরপরে আপনাকে ফানেল করতে হবে, যারা নেটওয়ার্কে একটু ভালো কাজ করেন, যারা ডাটা সেন্টারে কাজ করতেছেন, হ্যাঁ, তারা কিন্তু পরবর্তীতে এ ধরনের মানে ডিপ ড্রাইভ করতে পারেন, ল্যাব করতে পারেন। এটার জন্য এডব্লিউএস এর আরেকটা স্পেশাল নলেজ বিল্ড করার জন্য স্পেশাল সার্টিফিকেট আছে বা লার্নিং পাথ আছে, যেটাকে বলা হয় নেটওয়ার্ক স্পেশালিটি। তখন কিন্তু আপনি এই ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশন আরো তখন ইজি হয়ে যাবে, এই এখন যদি সেই নলেজগুলো নিয়ে রাখেন আর কি। ধরেন আপনাকে সবকিছু ইমপ্লিমেন্ট করতে হবে তা না, বাট আপনাকে জেনে রাখা ভালো যে এই ধরনের সার্ভিস পাওয়া যায়। একটা কাস্টমারের যখন লিড দিবেন, যেহেতু এটা আর্কিটেক্ট মডেল, ওকে, সেহেতু কাস্টমারকে যখন লিড দিবেন, তখন কাস্টমারকে যাতে ইজিলি আপনারা এটা আইডেন্টিফাই করে দিতে পারে যে আপনার এই সলিউশনটা এই মেথডে গেলে আপনাদের কস্ট কম হবে বা সিকিউর হবে, অপারেশনাল এক্সিলেন্সি হবে, ইত্যাদি আর কি। সো নাও কাম টু দ্য ডিরেক্ট কানেকশন। ডিরেক্ট কানেকশন বাংলা ভাষায় যদি এটাকে বলি হোয়াট ইজ ডিরেক্ট কানেকশন, তাহলে ধরে নেন যে এডব্লিউএস আপনার বাসায়, আমি আবার বলতেছি, ধরেন এডব্লিউএস আপনার ডাটা সেন্টারে বা আপনার অফিসে একটা কেবল বা একটা কানেকশন এস্টাবলিশ করে দিচ্ছে।
ইটস নট। তাহলে বলতে পারি আমাদের তো ভিপিএন ছিলই। নো, ভিপিএন is is not for large amount of bandwidth. ওকে, আমরা আসি যে ডিরেক্ট কানেকশন কখন ইউজ হবে। যেহেতু আমাদের উই হ্যাভ ভিপিএন হাব, তার সাইড টু সাইড ভিপিএন, তারপরেও কেন আমরা এই ধরনের ডিরেক্ট কানেকশনের কি ইউজ করব? আহ, যেহেতু এটা মোর কস্টলি অ্যান্ড মোর কমপ্লেক্স দেন আদার সার্ভিসেস। এটা বলা যায় এডাব্লিউএস ওয়ান অফ দা মানে কমপ্লেক্স, ওয়ান অফ 5 কমপ্লেক্স সার্ভিসের ভিতরে একটা। বিকজ এখানে শুধুমাত্র এডাব্লিউএস এর সাইট থেকে কাজ করলে হবে না, আপনাকে কাস্টমার ইন্ডেও অনেকগুলো সেটিংস এর বিষয় আছে। নট অনলি দ্যাট, থার্ড পার্টি যে আইএসপি গুলো আছে তার সাথে অনেক সেটিংস এর বিষয় আছে। আই টেল ইউ হোয়াট কমপ্লেক্সিটিটা কোথায় আসতেছে। বাট এটা একবার স্ট্যাবলিশ যদি করতে পারেন, তো এটা আপনার ওভারঅল ব্যান্ডউইথ কস্ট 1/10 কমানো সম্ভব, সাস্টেনেবিলিটি সম্ভব, রিলায়েবিলিটি সম্ভব, অ্যান্ড অ্যাভেলেবিলিটি সম্ভব, যেটা এই তিনটা অপশন যেটা নর্মাল সাইড টু সাইড ভিপিএন এর দ্বারা সম্ভব না। কারণ সাইড টু সাইড ভিপিএন এ একটা নির্দিষ্ট পরিমাণ ব্যান্ডউইথ উপরে ডিপেন্ড করবে, আর এটার ব্যান্ডউইথ ডিপেন্ড করবে হলো আপনার এডাব্লিউএস এর সাথে আপনি কতটুকু ব্যান্ডউইথ নিচ্ছেন। অলরাইট, সো কানেক্টিং অন প্রেমিসিস উইথ ডিরেক্ট কানেকশন। ওকে, তা আমরা যদি কেউ যদি বলে যে আবারও আমি কোশ্চেনটা রিপিট করতেছি, ধরেন আমার বাংলাদেশের সাথে লন্ডনের বা ভার্জিনিয়া, ধরলাম ভার্জিনিয়াতে আমার হেড অফিস, বা ভার্জিনিয়াতে আমার সমস্ত অ্যাপ্লিকেশন গুলো চলতেছে, বাট আমার প্রোডাকশন টিম কাজ করতেছে হলো বাংলাদেশে। সো ভার্জিনিয়ার সাথে বাংলাদেশের আমি একটা ডিরেক্ট কানেকশন ইউজ করব। ডিরেক্ট কানেক্ট বলতে বোঝাচ্ছে হলো যে ধরেন আমাদের সমস্ত ফিনটেক অ্যাপ্লিকেশন গুলো সব চলতেছে আমাদের ভার্জিনিয়াতে, আর আমাদের সমস্ত ডেভেলপমেন্টের কাজ, যত কোড বেস, যত ডেটাবেস আপডেট, যত ফিডব্যাক, যত মানে ফিচার আপডেট, সবকিছু করতেছে হলো বাংলাদেশ থেকে। সো এই যে কমিউনিকেশনটা করবে, এই কমিউনিকেশন আমরা দুইটা মেথডে করতে পারি, একটা হলো ভিপিএন, একটা হলো ডিরেক্ট কানেকশন। সো দুইটা দুইটা জোন, একটা এডাব্লিউএস সাইট, একটা হলো বাংলাদেশের সাইট। এখন এই যে বাংলাদেশ হলো অন প্রেমিসিস, এই যে কমিউনিকেশনটা হবে ভিপিএন, সাইট টু সাইট ভিপিএন এর মাধ্যমে, এই কমিউনিকেশনটা কিন্তু আসলে স্টেবল নাও হতে পারে, কারণ ভিপিএন অনেক সময় ডিসকানেক্ট হতে পারে। ঠিক আছে, আপনি হয়তো একটা মানে বড় একটা ট্রাফিক সেন্ড করতেছেন, বড় একটা মাইগ্রেশন চলতেছে, হয়তো 3-4 ঘন্টা ধরে ডাটা মানে প্রসেসিং হবে। হ্যাঁ, টুলস বিল্ডিং করতেছেন, মানে ডেভঅপস এর বিল্ড পাইপলাইন এস্টাবলিশ করছেন, তখন কিন্তু ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু আবার আপনাকে পুরো প্রসেসটা ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম জিরো। সো এই সমস্যা যাতে না হয়, তখন একটা রোবাস্ট, একটা সাস্টেনেবল মানে কাজ করার জন্য চিন্তা করেন যে ওই কি বলে, ওই যে ব্যাটারি চালিত এখন কিছু গাড়ি বের হয়েছে না সিটির ভিতরে, বিভিন্ন জায়গায় যায় যে, ওটা কি কি বলে, অটো রিক্সা টাইপের যেগুলা। হ্যাঁ, মফস্বলে কিংবা ঢাকার ভিতরে খুব একটা দেখা যায় না, বাট মফস্বলে দেখা যায়। ওইটা ওইটা হলো ভিপিএন। আর বাস ধরতে পারেন আপনি ডাইরেক্ট কানেকশন। সো মোর লোড দিতে পারবেন, মোর ব্যান্ড দিতে পারবেন। এখন আসে যে ডিরেক্ট কানেকশন লজিক্যালি কি জিনিস। অ্যাকচুয়ালি এটা ইজ নট ফিজিক্যাল কমিউনিকেশন, বাট লজিক্যালি মনে হবে যে এডাব্লিউএস একজন আইএসপি, ওরা আমার অফিসে একটা কেবল ড্রপ করছে এবং একটা বড় অ্যামাউন্ট অফ ব্যান্ডউইথ উইথ ব্যাকআপ সলিউশন সহ আমাকে সেই ব্যান্ডউইথটা প্রোভাইড করতেছে। এই জন্য বলা হয় ডাইরেক্ট কানেকশন। মনে হবে যে আমার বাংলাদেশে আমি আছি, কিন্তু আমি ইউজ করতেছি অ্যামাজনের নেটওয়ার্ক। ওকে, আমার অ্যামাজনের নেটওয়ার্কটা ইউজ করে অ্যামাজনের ভিতরে যে সার্ভিসেস গুলো চলছে আমি সরাসরি সেটাকে ব্যবহার করতেছি। বাট এটা বলাটা যত সহজ যে এডাব্লিউএস আমাকে কেবল দিয়ে যাচ্ছে, বাট এটা অল কমিউনিকেশন হবে লজিক্যালি। আপনিও একটা আইএসপির ভিতরে থাকবেন, এডাব্লিউএস ও তার নিজস্ব আইএসপি আছে, তখন ওই দুইটা আইএসপির ভিতরে একটা টানেল এস্টাবলিশ হবে এবং খুব সাস্টেনেবল একটা টানেল তৈরি করবে। তখনই আমরা ডিরেক্ট কানেকশন অ্যাভেল করতে পারবো। আমরা ফিগারটা দেখলে বুঝতে পারবো। সো what is direct connection? So AWS direct connection is a cloud service solution that make it easy to establish a dedicated network connection from your on-premises to AWS. All right? মাথা রাখেন। Okay. So, like this, যে এখানে সার্ভার আছে, সার্ভারের সাথে একটা ক্লাউডের কমিউনিকেশন এস্টাবলিশ করতেছেন।
ওকে, প্রাইভেট কানেক্টিভিটি জন্য আমরা ডিরেক্ট কানেকশন ব্যবহার করতে পারি। যেমন ইউজিং এডাব্লিউএস ডিরেক্ট কানেকশন ইউ ক্যান এস্টাবলিশ Using AWS Direct Connection, you can establish private connectivity between AWS. আরে স্টুপিড নাকি আমি, নাকি এই স্ক্রিনটা স্টুপিড চলে যাচ্ছে বারবার। ওকে, তো থামাই দিলাম আমি। So using AWS Direct Connection, you can establish a private connectivity between AWS and your data center or office. খেয়াল করেন এখানে কি বলছে, যে আপনার AWS ভার্সেস আপনার যে নিজস্ব একটা কোড বেস ডেটা সেন্টার থাকতে পারে, যেখানে ডেভেলপাররা লোকাল কোডগুলো কমিট করতেছে, সেই কোডটাই ফাইনালি AWS সাইটে প্রভিশন হবে এরকম। So in many cases, you can reduce your network cost. Yes, definitely increase the bandwidth throughput and provide a more consistent network, যতক্ষণ আমি বলতেছিলাম। আচ্ছা, কি ব্যাপার আজকে অনেকে দেরিতে জয়েন করলেন? জুনায়েদ ভাই, তারপরে এখানে ইয়ে ভাই, আবু ইউসুফ, ওই ভাই, ভাই কারেন্ট চলে গেছিল, মোবাইলে ব্যাকআপ নাই? মোবাইলে ডাটা দিয়া জয়েন করছে আর কি। আরেকজন জয়েন করছে না একটু পরে, যাই হোক। আবু শরীফ ভাই, ভাই তো মানে পল্লী বিদ্যুতে আছেন না আবু শরীফ ভাই? অ্যাজ পার মাই, আমি যতটুকু জানি। ওকে, জি ভাইয়া। আপনি পল্লী বিদ্যুতে আছেন না? না ভাই, আমি নির্বাচন কমিশনে। আমাদের ভিতরে পল্লী বিদ্যুতে কে চাকরি করতো না আছে এখনো? এই ব্যাচেই আছে উনি, তো উনি হয়তো জয়েন করতেছেন না সামহাও। এনিওয়ে, ওকে, okay, so in many cases we can reduce our network cost, increase bandwidth throughput, and provide more consistent network experience than internet-based communication. Normal, যে আমাদের নর্মাল যে ভিপিএন মাধ্যমে যে কমিউনিকেশনটা করব, সেটার থেকে এই ডিরেক্ট কানেকশন মোর রোবাস্ট অ্যান্ড সাস্টেনেবল। চিন্তা করেন ওই যে ব্যাটারি গাড়ি ভার্সেস মানে আমাদের যে লাক্সারিয়াস বাসগুলো, ব্যাটারি গাড়ি মানে অল্প অল্প যাচ্ছে, অল্প যাত্রী নিতে পারতেছে, জোরেও টানতে পারতেছে না, যে মফস্বলে যে গাড়িগুলো পাওয়া যায় ওটাকে কি বলে, যে টমটম বলে না অনেকে জানি কি জানি বলে, জানি না, ওই যে রিস্কার মতো দেখতে কিছুটা ব্যাটারি চালিত আর কি, নট রিস্কার ব্যাটারি বলতেছে না, আরেকটা ধরনের যে গাড়িগুলো পাওয়া যায় মানে ইউজ করে সবাই। সো অটো, অটো বলি আমরা যেটাকে, অটো, অটো রিস্কা না, অটো বলে আমাদের অঞ্চলে সিরাজগঞ্জে আর কি। Alright, so two type of direct connection আছে এখানে। So dedicated connection, a physical Ethernet connection, কথাটা খেয়াল করেন কি বলছে, a physical Ethernet connection associated with a single customer. Customer can request a dedicated connection through AWS Direct Connection Console, মানে যেখান থেকে AWS এর Direct Connection Console আছে, যেখান থেকে আমাদের ক্লিক করতে হবে। ইউজিং AWS কনসোল বলতে AWS এর যে আমাদের এই উইন্ডোটাকে কনসোল বলা হচ্ছে, যেখানে যে AWS ডাইরেক্ট কানেকশন, ডিরেক্ট কানেকশন, এটাকে বলতেছে AWS ডিরেক্ট কানেকশন কনসোল। ওকে, দেখেন ক্রিয়েট কানেকশন, এই কথাই বলছে এখানে, ক্রিয়েট কানেকশন করলে আমাকে এখানে মানে দুইটা মেথড দেবে। এই যে এটা আমি এখন দেখাবো আর কি, মানে স্লাইডে। So AWS Direct Connection Console and CLI or API, API এর মাধ্যমে কিন্তু আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, মানে কমিউনিকেশন যে মিডিয়াম গুলো বলতেছে আর কি। And hosted connection, a physical connection that an AWS Direct Connection partner provided on behalf of customer. Customer request a hosted connection by connecting a partner in the AWS Direct Connection Partner Program who provides the connection. সরাসরি AWS এর কাছ থেকে নিতে পারেন, or পার্টনারের কাছ থেকে নিতে পারেন। এর কথাটা এখানে বলছে, ক্রিয়েট করলে তখন বোঝা যাবে যে আমরা কার মাধ্যমে নিচ্ছি। এই যে এখানে জিবি ব্যান্ড, এটা জাস্ট নেক্সট করলে বিষয় হবে না, এটা অনেক কাহিনী আছে। কারণ শুধু AWS এর উইন্ডো থেকে করলে হবে না, আপনার সার্ভিস প্রোভাইডার লাগবে, সার্ভিস প্রোভাইডার তৈরি করতে হবে, আগে প্রোভাইডার তৈরি করতে হবে, কারা কার প্রোভাইডার আছে। হ্যাঁ, দেখেন কোথায় কোথায় এটা সাপোর্টেড আছে, যে টোকিও, এরা হলো AWS এর যে
এই যে পার্টনার লোকেশন দ্যাট ফার্স্ট কানেকশন আইসোলেটেড, বাংলাদেশে কি আছে নাকি আল্লাহ জানে। সব আইএসপির নাম দিছে বাংলা, এএনজি এল এল বাংলাদেশ নাই। আপনি ব্যাঙ্গালোর দেখেন, ব্যাঙ্গালোরে আছে, কলকাতা, কলকাতা আছে, ঠিক আছে। তখন এদের এদের সাথে আমাদের যোগাযোগ করতে হবে, এরা হলো ওদের পার্টনার। হ্যাঁ, লোকেশন পার্টনার বলতেছে, নট, এটা কিন্তু আসলে এরা কিন্তু সিস ইয়া ইন্ডিপেন্ডেন্ট জোন আছে। এটা ফিগারটা দেখলে বুঝতে পারবেন, এটা খুবই কমপ্লেক্স। এটা যারা নেটওয়ার্কের যারা সিসিআই মাল্টি ওয়ান কানেকশন যারা ডিজাইন ডায়াগ্রামে কাজ করে, ওরা এটা খুব ভালো মতো বোঝে বা ভালো কাজ করতে পারে। বা এটা আসলে নট পার্ট অফ আওয়ার টাস্ক, বাট আমরা অ্যাটলিস্ট মানে কাস্টমারকে আমরা সাজেস্ট করতে পারবো, তখন আমাদের টিম এটা নিয়ে কাজ করবে। ওকে, যেহেতু একটা কমপ্লেক্স প্রজেক্ট কিন্তু একসাথে একবার মানে একা একা করা সম্ভব না, একটা টিম লাগে। সো বাট আমাদেরও সেই নলেজ থাকা উচিত, টিমের সবাই একটা কমন নলেজ শেয়ার থাকবে। সো এই ছিল ডিরেক্ট কানেকশন। আমরা এবার ডিরেক্ট কানেকশনের ফিগারটা দেখার চেষ্টা করি, যে কিভাবে তারা আসলে ডিরেক্ট কানেকশন অ্যাকশনটা প্রোভাইড করতেছে, সেটাকে একটু দেখি আর কি। এই যে, সো এটা হলো এডাব্লিউএস এর সাইট ভিপিসি, লাইক আমাদের ভার্জিনিয়া পাবলিক অ্যান্ড প্রাইভেট দুইটা মানে আমরা সাবনেট তৈরি করছি। অ্যান্ড ডিরেক্ট কানেকশন ডিএক্স লোকেশন, এই যে লোকেশনটা একটু আগে দেখালাম, দিস আর আওয়ার ডিএক্স লোকেশন। এই যে এই যে এই লোকেশন গুলো আসবে আর কি। ডিএক্স লোকেশন কি হচ্ছে, আমি একটু সুন্দর করে বলি বিষয়টা এরকম। যেমন সিঙ্গাপুর কি কাজ করে জানেন? নর্মালি সিঙ্গাপুরের মেন বিজনেসটা কি? সিঙ্গাপুর কিভাবে এত পয়সা কামাচ্ছে? বাংলা ভাষায় বলেন সুন্দর করে, কেউ বলতে পারবেন সিঙ্গাপুরের মেন বিজনেস লাইনটা কি? ট্যুরিজম। হাব। কে বললো হাব? এটা একটা চিপ। বলেন বলেন। সিঙ্গাপুরটা ভাই একটা বিজনেস গেটওয়ে বলা যায়। এখানে আসলে মাল্টি কমিউনিকেশন একটা পয়েন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের কানেক্টিভিটি এখানে আছে। একটা একটা ওয়ান কাইন্ড অফ এ, ভাইয়া যেটা বললো হাব, অ্যাকচুয়ালি হাবের একটা অল্টারনেটিভ বলা যায়। মানে রাইট, সব দেশের ভেন্ডরদের একটা কমিউনিকেশন, মানে মাল্টি কমিউনিকেশন সব ধরনের, সব দিক থেকে, মানে একটা সার্কুলার টিস্টার টাইপের একটা ব্যাপার আর কি এখানে, এরকম মানে আর কি। হলো ওই যে আমাদের অঞ্চলে প্রত্যেকটা একটা, বিজনেস, নট অনলি আইটি, আমাদের প্রত্যেকটা বিজনেসে। জি আমাদের লোকাল ভাষায় একটা ডায়লগ আছে যে যার চলে আড়তদারি তার সাথে পারে না জমিদারি। সিঙ্গাপুর হলো পৃথিবীর সবচেয়ে বড় আড়তখানা। আড়ত মানে বুঝতে পারছেন? আড়ত মানে বি2বি, একদম ফিজিক্যাল বি2বি বিজনেসটা করে সিঙ্গাপুর, এবং ওটাই ছিল ওদের মেন মানে ইনকাম সোর্স। সিঙ্গাপুরের কিন্তু এত বড় প্লেস না যে আহ, এত বড় ট্যুরিস্ট বা ন্যাচারাল মানে প্লেস দিবে ট্যুরিজমের জন্য। হ্যাঁ, সিঙ্গাপুর অবশ্যই তাদের সিটি, তাদের ভিতরে ইনডোর অ্যাক্টিভিটিস গুলো খুবই সুন্দর, খুবই সিকিউর, বাট স্টিল তাদের মেইন বিজনেসটা হলো ওই শিপে করে প্রোডাক্ট নিয়ে আসবে, আর আরেকজন সে প্রোডাক্ট কিনতে যাবে। ধরেন সিঙ্গাপুরে দেখবেন কি জিনিস, ওই যে ছোট ছোট শাটার দোকান খুলে নিয়ে বসে আছে, ওই বাটিতে মনে করবেন যে 4-5 রকমের ছোট ছোট কাপের ভিতরে চাউল রেখে দিয়েছে আর কি। এবার পার্টি আসলো, ওই শাটার ওই দোকানদার কিন্তু আসলে ওই চাউলের মালিক না, দোকানদার হলো চাউলটা নিয়ে বসে আছে, স্যাম্পল নিয়ে বসে আছে। এবার যে কিনবে সে আসলো, চাউলের কোয়ালিটি চেক করলো যে ভাই এটা কত, হ্যাঁ এটা এই রেট, ওকে আমাকে মাল পাঠায় দেন। ওই মালটা বলতে কিন্তু পুরো শিপ দাঁড় দাঁড় হয়ে আছে, কন্টেনার শিপ, ওই শিপটা তার ডেস্টিনেশনে পাঠিয়ে দিবে, এক্সচেঞ্জ। সো আচ্ছা, আমার ইয়ে মনে হয় শেষ হয়ে যাচ্ছে, তারপর বলতেছি আমি, একটু একটু রিকানেক্ট করেন আমার সবাই কষ্ট করে। নেক্সট উইকে এটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, সো এই এই যে ডিরেক্ট কানেকশন কনসেপ্ট, এভাবে চিন্তা করেন যে এটা একটা হলো মিলিত প্লেস, একটা কমন পয়েন্ট, যেখানে এডাব্লিউএসও তার আইএসপির কমিউনিকেশন এস্টাবলিশ করছে, অ্যান্ড কাস্টমার যে বাংলাদেশে বসে আছে, সেও তার যে আইএসপির আপলিঙ্ক, তার যে আইএসপির আপলিঙ্ক যে প্রোভাইডার, মানে কান্ট্রি ওয়াইজ আইজিডাব্লিউ যে প্রোভাইডার, তারও একটা লোকেশন মিলে, ধরেন তারা দুইজনই কলকাতাতে মিট করতেছে, খেয়াল করেন
অ্যামাজনের একটা লাস্ট মাইল পয়েন্ট হলো কলকাতাতে আছে, আবার আমার একটা আইএসপির লাস্ট মাইল পয়েন্টটা আছে হলো কলকাতাতে। এই তখন আমি ওখানে একটা এক্সচেঞ্জ অফিস করব বা একটা লোকেশন কনসিডার করব। দ্যাট মিনস বিষয়টা এভাবে চিন্তা করেন যে এডাব্লিউএস এর লাস্ট মাইল পয়েন্ট কলকাতার ধরেন নিউ মার্কেটে, আর এই আমার যে আইএসপি, আমি যে আইএসপি ইউজ করতেছি তার লাস্ট মাইল পয়েন্ট হলো কলকাতার ধরেন সল্ট লেকে। সো নিউ মার্কেট থেকে এখন সল্ট লেকের আমি একটা ছোট্ট একটা কেবল, তারা দুই আইএসপি মিলে তাদের সাথে লিয়াজও করে আমার মেল টেল পাঠায় তাদের সাথে কমিউনিকেশন করে একটা মানে কেবল, তখন এর লাস্ট মাইল আমার লাস্ট মাইলের যে যে অংশটা থাকবে ওখানে একটা কেবল এস্টাবলিশ হবে, ফিজিক্যাল কেবল এস্টাবলিশ হবে, লজিক্যাল না। ভালো করে বল, শুনুন, এটাকে বলা হয় যে এই যে ডিরেক্ট কানেকশন, ডিএক্স লোকেশন বলে, যে ডিরেক্ট কানেকশন এক্সচেঞ্জ, এক্স ফর এক্সচেঞ্জ বলতেছে, ডি ফর ডিরেক্ট কানেক্ট আর এক্স ফর এক্সচেঞ্জ, ডিএক্স লোকেশন বলে। সো দেখেন এডাব্লিউএস কেস, তার এখানে রাউটার মাউটার আছে, তার যে লাস্ট মাইল পপ, ঠিক একইভাবে কাস্টমার কেস আমার যে আইএসপি তারও লাস্ট মাইলে যে রাউটার মাউটার গুলো আছে, মানে সুইচ রাউটার বা যেটাকে আমরা বলছি তার পপ। আবার এই দুইটা পপের ভিতরে আমরা তখন একটা কমিউনিকেশন এস্টাবলিশ করে দেবো। এই দেখেন এই এই কেবলটা আসলে এখানে এখানে যাবে, আর আলটিমেটলি এডাব্লিউএস থেকে এই কেবল আমার এস্টাবলিশ করাই আছে, ছিল এডাব্লিউএস এর, আর আমার আইএসপিরও তার কেবল এই পর্যন্ত এস্টাবলিশ করাই আছে বা কমিউনিকেশন এস্টাবলিশ করা আছে। আমরা নিউ কমিউনিকেশন এস্টাবলিশ করবো এই দুটার মাঝখানে। এম আই ক্লিয়ার? এটা কি বলতেছে ডিরেক্ট কানেকশন। তো ভাইয়া নিচেরটা কি? নিচেরটা হলো ব্যাকআপ। আমরা আরো দুইটা সাইট নিয়ে, কেউ কি মিউট করেন নেই? একটু মিউট করেন ভাইয়া। আমরা আরো দুইটা এরকম সাইট মিলে, মেবি ওটা হতে পারে বড়বাজার এন্ড ধরে নিলাম আর কি গড়িয়াহাট, এই দুইটার ভিতরে আবার একটা আমরা ব্যাকআপ, যদি এটা কোনো কারণে ডিস্টার্ব হয় এই আর একটা ব্যাকআপ দিয়ে আমরা তখন কানেকশন, যেহেতু এটা একটা রোবাস্ট এন্ড সাস্টেনেবল কমিউনিকেশন মানে প্রোভাইড করবে। সো এইবার দেখেন কেবলটা কিভাবে টান টান দিব আমরা। মনে হবে যে একটা ফিজিক্যাল কেবল অ্যামাজন থেকে আমার অফিসে নিয়ে আসছি। ঠিক আছে, এই যে কনসেপ্টটা, এটাকে বলতেছে ডিরেক্ট কানেকশন। এডাব্লিউএস ব্যাকবোন নেটওয়ার্ক আর কাস্টমারের যে ব্যাকবোন নেটওয়ার্ক। অলরাইট, এই যে ডিরেক্ট কানেকশন তখন এস্টাবলিশ হবে। এই যে এক্স কানেকশন, এইটুকু কেবল আমরা টানাবো, আলটিমেটলি এটা আমরা পেয়ে যাবো। অ্যাকচুয়ালি কিন্তু আসতেছে এটার মাধ্যমে, কিন্তু আমাদের মনে হবে যে লজিক্যালি এটা দিয়ে আসতেছে, কিন্তু আসলে ব্যাকবোনটা এটাকে ইউজ করতেছে। ঠিক আছে, অলরাইট, এই যে দেখেন ডাটা কমিউনিকেশন শুরু হয়ে গেল। এইটাকে বলতেছে ডিরেক্ট কানেকশন। বাংলাদেশের দু একটা কোম্পানি মানে ইউজ করে, প্রবাবলি বিকাশ ইউজ করতেছে কে জানি না, বাট এটা করাটা ভালো। আপনার একটা সাস্টেনেবল, একটা সিকিউর ফিনটেক কমিউনিকেশন করাটা ভালো, এবং প্রত্যেকটা অ্যাসপেক্টে এখানে কিন্তু প্রত্যেকটা ডেটা কমিউনিকেশন এটা স্ক্র্যাম্বল হয়ে যাচ্ছে, মানে কি বলে এনক্রিপ্টেড মডেলে যাচ্ছে। এম আই ক্লিয়ার? ওকে, সো ভিপিএন ভার্সেস ডিরেক্ট কানেকশন, এই যে এই নলেজটা রাখেন যে ভিপিএন ভার্সেস ডিরেক্ট কানেকশনের পার্থক্যটা কি হতে পারে, যে কেন আমরা এত বড় একটা কস্ট নিব। যদি কেউ বলে যে কি কি ফ্যাসিলিটির জন্য আমরা ডিরেক্ট কানেকশন ইউজ করবো, দো উই হ্যাভ ভিপিএন। সো ভিপিএন অ্যালাউ ইট প্রাইভেট কমিউনিকেশন, বাট ইট ইজ স্টিল ট্রান্সভার্স। দেখেন কথাটা কি বলছে, খুব সুন্দর করে খেয়াল করেন, বলতেছে যে ভিপিএন অ্যালাউ এ প্রাইভেট কমিউনিকেশন বাট ইট স্টিল ট্রান্সভার্স দ্য পাবলিক ইন্টারনেট। ভিপিএন অবশ্যই পাবলিক ইন্টারনেটে যাচ্ছে, কিন্তু ডিরেক্ট কানেকশন কিন্তু পাবলিক ইন্টারনেটে যাচ্ছে না। সে আমার ট্রাস্টেড আইপি দিয়ে যাচ্ছে এবং এডাব্লিউএস তার নিজের ব্যাকবোন থেকে আসতেছে। দ্যাটস ইট। ওকে, সো ওয়াইল সিকিউর ইট ক্যান পেইনফুলি স্লো, রাইট? অ্যান্ড ডিরেক্ট কানেকশন কি কি ফ্যাসিলিটি পাচ্ছি আমরা? ফাস্ট, সিকিউর, রিলায়েবল, able to make massive throughput, and definitely cost sensitive. I mean, cost effective rather than the large volumes of bandwidth in consider to, sorry, compared to or in consider to last volume. I mean, last amount of volume, মানে ভলিউমস অফ ব্যান্ডউইথ কনজাম্পশন যখন হবে তখন কিন্তু ইদার ওয়ে মানে এটা একটা কস্টলি সার্ভিস হবে রাদার দেন দ্য ভিপিএন।
So direct connection exam tips, direct connection directly connect your data center to AWS. বাংলা ভাষায় শুনাবেন আমার অন প্রেমিসিস ডেটা সেন্টার সাথে AWS এর ডেটা কানেকশন হচ্ছে usually useful for high throughput workload, loss of traffic, hopefully when you need to stable and reliable secure connection ইত্যাদি পারপাসের জন্য আমরা ডেটা কানেকশন ব্যবহার করব। অলরাইট, ওকে। এটা একটা ল্যাব না তো, এটার একটা মানে টেস্টিমোনিয়াল দিছিল AWS। আমি একটু বের করি, অনেকদিন আগে দেখেছিলাম টেস্টিমোনিয়ালটা বা একটা ডেমো। ইউটিউবে যেতে হবে আমাদের তার জন্য। AWS ডাইরেক্ট কানেকশন, AWS ডাইরেক্ট কানেকশন। Hello and welcome to this video, Understanding AWS. AWS also transfer from any AWS region to a now সবাই direct connect সবাই কনসেপ্ট দিচ্ছে, কিন্তু একটা মানে এই ছেলেটা AWS এর ও করে দিয়েছে, AWS চাকরি নিচ্ছে। Cloud using private IP addresses and verify that you are routing properly over this interface. Let's get started. I've already created a private virtual interface in my account for this test. So I'll walk you through the steps to configure and verify the routing for a Direct Connect private VIF. After you create your private VIF, verify that the routing is set up. আচ্ছা, ভিভ কি বলতেছে বুঝতে পারছেন? ভার্চুয়াল ইন্টারফেস কে বলতেছে ভিভ। ওকে, শব্দগুলো ধরবেন। অলরাইট, প্রাইভেট ভার্চুয়াল ইন্টারফেস ভিভ বলে এটাকে, যে ভিআইপি ভার্চুয়াল ইন্টারফেস। ওকে, ইউনুস ভাই আপনি আমাকে বারবার মেসেজ দিচ্ছিলেন, একটু বলেন তো দেখি, আপনার সাথে এখন কথা বলে আছেন আপনি? হোয়াটস দ্য ইস্যু? জি ভাইয়া, আমি হঠাৎ করে আপনার কথা মনে হলো। আমি আপনাকে ওই যে আপনার ব্যাচের আর কি সময়সূচি জানার জন্য টেক্সট দিয়েছিলাম, আপনি মনে হয় খেয়াল করেন নাই। এটা গ্লোবালি পাবলিশড, আপনার আমার ফেসবুক প্রোফাইল ফলো করেন না, না করলে আমি কি বলবো? ফেসবুকে খুব একটা থাকা হয় না তো, এর কারণে আর কি খেয়াল করি নাই। আমার এটা প্রত্যেক রবিবার মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 9টায়, আলটিমেটলি 9টা ক্লাস হয়েছে, মানে কেবল আমরা EC2 স্টার্ট করছি। রবিবার আর মঙ্গলবার ভাইয়া? জি, এটা বেস 27 এর কথা বলছেন না? রাইট। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এটা দেখেন Correctly. কি করছে। For that, make sure that the virtual private gateway associated with the private VIF is attached to the correct VPC in AWS. From the AWS Management Console, go to the Services, enter Direct Connect in the search bar, and then select Direct Connect. In the content pane, I've selected my private virtual interface that I'll use for this test. Choose View Details. ওই যে ভেভ প্রাইভেট ভার্চুয়াল ইন্টারফেসটাকে তৈরি করে নিতে হয়। ওই যে The ডেমো summary page of খেয়াল this করেন, test. ও একটা ডেমো ভেব তৈরি করে নিছে। ওকে, এটা আগে তৈরি করে নিতে হবে। Choose View Details. The summary page of this private. আচ্ছা, দেখি আমাদের এখানে ভেবটা কোথায় আছে। এই যে ভার্চুয়াল ইন্টারফেস, ভেব আগে তৈরি করে নিতে হবে। বাই দ্য ওয়ে, এটা প্র্যাকটিস করতে চাই না, ঝামেলায় পড়বেন কিন্তু, কারণ আর এক ইন্ডিয়ার কমিউনিকেশন না হওয়া পর্যন্ত AWS কিন্তু বিল তুলতেই থাকবে। সো মানে অথবা দেখা যাবে যে এটা ল্যাব সাকসেসফুল নাই, তারপরে কিন্তু বিল উঠবে, কারণ আপনি তো সার্ভিস এখানে লঞ্চ করবেন না, যে এগুলা কিন্তু ফ্রি না। বাট আমি জাস্ট আপনাদের কনসেপ্টটা দেওয়ার জন্য বা ভবিষ্যতে কিভাবে ইউজ করবেন সেটার জন্য আমি এটা দেখাচ্ছি আর কি। VIF appears. Note and copy the virtual gateway. আরেকটা তৈরি করে নিতে হবে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। এই দেখেন ভিপিজি বলে এটাকে, ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে। ও একটা আলটিমেটলি আছে, প্রত্যেকটা রিজনের জন্য একটা করে ভার্চুয়াল প্রাইভেট গেটওয়ে আছে। বাই দ্য ওয়ে, AWS ডিরেক্ট কানেকশন ইজ গ্লোবাল সার্ভিস। এই দেখেন কোনো মানে আপনি রিজন সিলেক্ট করার দরকার নেই, একটা ড্যাশবোর্ড দিছে, এত কমপ্লেক্স একটা সার্ভিস। Gateway value. Now navigate to the VPC console. In the navigation pane under Virtual Private Network, select Virtual Private Gateways. In the content pane,
Select the virtual private gateway that we noted earlier. Choose the details view. Note the VPC ID value. If there isn't a VPC listed, then for actions, choose attach to VPC and select the VPC that you want to attach to your virtual private gateway. In this case, I already have the VPC attached to the gateway, so let's move forward. After the virtual private gateway is attached to the VPC and the Border Gateway Protocol, or BGP, is established, then we'll verify that the routes received and advertised over the virtual interface are correct. Let me walk you through the steps to verify the routes. In my lab setup, I'm using a Cisco Nexus 3K in my on-premise network, where the private WIF is terminating at. First, let's make sure that we are advertising routes to AWS that cover my on-premise networks that will communicate with my VPC over BGP. We can use show IP BGP neighbor advertised routes VRF command on the Cisco router, where neighbor IP is the IP address of your remote BGP peer to verify the networks that we are advertising. The next step is to make sure that we are receiving the VPC CIDR routes from AWS. We can use show IP BGP neighbor received routes VRF command to verify this. From these two steps, you can see that I'm advertising 10.200.0.200/32 towards AWS, which is the loopback IP on my router, and receiving 10.100.0.0/16 from AWS, which is my VPC CIDR. The final step is to make sure that the on-premises routes received from BGP are propagated to the VPC route tables. To achieve this, we'll verify that we have enabled route propagation in our subnet route tables. This propagates the routes learned through the Direct Connect virtual interfaces to our VPC route tables. Any changes to the routes are updated dynamically, and you don't need to manually enter or update the routes. As you can see that the routes are successfully propagated to the VPC route table. I'm still unable to ping the EC2 instance in my VPC from my on-premise network IP. It seems that the ICMP traffic is blocked at the VPC or instance level. To check that, the next step is to verify the security groups and network access lists that might be blocking the traffic at the instance or VPC subnet level. First, let's verify that my security groups allow traffic from my local instance in VPC. Let me walk you through the steps to do this. Navigate to the EC2 console. In the navigation pane under Network and Security, choose Security Groups. In the Content pane, I've selected the security group that's associated with my instance. Choose the Inbound Rules view. Be sure that there are rules permitting traffic from the local network over the desired ports. Because I'll be testing the connectivity using ICMP, I'll allow all IPv4 ICMP traffic from 10.200.0.200/32 network. Choose the Outbound Rules view. Be sure that there are rules permitting traffic to your local network over the desired ports. Again, I've allowed all IPv4 ICMP traffic towards 10.200.0.200/32 from my VPC. Now, let's verify that my network access lists allow traffic from my local network. Navigate to the VPC console. In the navigation pane under Security, choose Network ACLs. In the Content pane, I've selected the network ACL that is associated with my VPC and subnets. Choose the Inbound Rules view. Edit the inbound rules. Be sure that there are rules permitting traffic from the local network over the desired ports. Because I'll be testing the connectivity using ICMP, I'll allow all IPv4 ICMP traffic from 10.200.0.200/32 IP address. Choose the Outbound Rules view. Edit the outbound rules. Be sure that there are rules permitting traffic to the local network over the desired ports. Again, I've allowed all IPv4 ICMP traffic
towards 10.200.0.200/32 from my VPC. The final step is to verify the connectivity using the ping utility, where security groups, network ACLs, and on-premises security should allow ICMP for bidirectional connectivity using ping. As you can see that we are now successfully able to establish connectivity between AWS VPC and the on-premises network. Thanks for watching and happy cloud computing from all of us here at AWS. বুঝলেন? আরো কাহিনী আছে, ও তো অনেক কিছু স্টেপস আগে থেকে করে রাখছে। সো এখানে আরেকটা ইয়ে ছিল, আরেকটা বক্তব্য ছিল, এটা এটা জেনে রাখবো কয়েকটা বের idea is that in most cases, we would establish a dedicated network connection through one of many on the AWS side. And once that's complete, we get a special authorization letter to provide to our network partner, creating this network link for us. Now, within this direct connect location, AWS also has networking equipment that will connect into the AWS backbone network. So our direct connect partner we're working with to establish this link would then use this authorization letter and their special security clearances to access the secured AWS networking equipment and establish this cross connect between their routing equipment and AWS. This effectively gives you that private network connection into the AWS backbone network. Now, depending on the direct connect location and the partners you're working with, you can get direct connect connection speeds from 50 megabits per second all the way up to 100 gigabits per second. So along with the benefits of having your own private network link between your এটাও কনসেপচুয়ালি খুবই ভালো, এটা কনসেপ্টটা খুবই ভালো ক্লিয়ার হবে, এটাও দিচ্ছি। এটা দিচ্ছি এই জন্য যেহেতু নেটওয়ার্কটা আমাদের নেটিভ স্পেস না, এই জন্য যারা নেটওয়ার্কের সাথে আছেন তাদের জন্য এটা হেল্প করবে। বাট আই এম এক্সপেক্টিং অ্যানাদার লাইভ টপিক। ওটা একটা বক্তব্য দিচ্ছিল, ওটাই খুঁজতেছিলাম, সরাসরি AWS এর একজন। Anyway, ওটা বের করলাম জীবনে। Welcome to another Build Day TV episode. Today we're going to look at the hands-on building of an actual AWS Direct Connect connection. This is something I was really pleased we're going to be able to show because I've never seen it done before. I've only looked at the result afterwards because you don't often get to deploy an actual Direct Connect connection. Now, I'd also like to introduce to you a new member of the Build Day TV team. Now, he's new on camera because this is the first video he's been in, but he's been working very hard for us for about the last month on another big project. You'll see those videos coming out very shortly. The man who looks a little less tired than he did last week is Tom Green. Welcome, Tom. Thanks for joining us. Thank you for having me. Tom's been doing a lot of work on deploying workloads into public cloud and in particular into VMware solutions on public cloud. And part of this is connecting back to the CTO Advisor data center. So we're sitting on top of a whole lot of CTO Advisor infrastructure on this. And anyway, it দেখেন অনেক knowledge বাড়বে আপনাদের সমস্যা নেই। Okay, so let's have a short break. After break, we'll rejoin our session. All right. Any question till now? So what else will add? ওয়েভলেন্থ পড়াবো না, ওইটা দরকার নাই, ওটা আসলে মোবাইল কমিউনিকেশনের জন্য 5G ওয়েভলেন্থ and transit gateway. আচ্ছা, আমি before going to the break, let's me talk about transit gateway. Simplify network with the transit gateway. So যেমন এর আগে আমরা ভিপিসি পেয়ারিং এ যদি আমাদের যেহেতু ট্রানজিট পেয়ারিং ডাজন্ট সাপোর্ট, এই জন্য আমাদের আলাদা আলাদা ভিপিএন কানেকশন মানে পেয়ারিং কানেকশন করতে হচ্ছে, এর আগে আমরা দেখেছি, এবং ভিপিএন কানেকশন করতে হচ্ছে। এইটা একটা জটিল কনফিগারেশন। সো এইটাকে সিম্পলিফাই করার জন্য আমরা সরাসরি একটা ট্রানজিট গেটওয়ে ইউজ করতে পারি। যে ট্রানজিট গেটওয়ে কানেকশন ভিপিসিস, এখানে কিন্তু ভিপিসি কথা বলা হয়েছে, মাল্টিপল ভিপিসিস, ট্রানজিট গেটওয়ে কানেকশন ভিপিসিস অ্যান্ড অন প্রেমিসেস নেটওয়ার্ক থ্রু এ সেন্ট্রাল হাব। এখানে আপনি
ভিপিসির ভিতরে ভিপিসি করতে পারবেন এবং অন প্রেমিসের সাথে ভিপিসি করতে পারবেন, মানে ভিপিএন এর যেটা কাজ করি। সো দিস সিম্পলিফাই ইউর নেটওয়ার্ক অ্যান্ড পুটস and to end complex pairing relationship, and it acts as a cloud router. Okay, each new connection is only made by once. Okay, this is called tangent pairing. এটা ডায়াগ্রামটা এরকম ভাবে চিন্তা করেন, whether you are in a মানে VPC or direct connection, whatever, যদি মাল্টি চ্যানেল স্টার মডেলে কম্বিনেশন করার দরকার পড়ে, মেবি অন প্রেমিসিস থেকে আপনি ভিপিএন কানেকশন ইউজ করে কাজ করতেছেন, কিংবা অন প্রেমিসিস ডিরেক্ট কানেকশন ইউজ করে কাজ করতেছেন, এডব্লিউএস ট্রানজিট গেটওয়ে, এটা এক ধরনের গেটওয়ে হাবের মতো বলতে পারেন। এই জন্য এটাকে বলা হয় ট্রানজিট গেটওয়ে। যে আমরা ধরেন এই ভিপিসি নাও টক টু দিস, সো আমরা কিন্তু এই ট্রানজিট হয়ে আসতে পারতেছি এবার। ওকে, যেমন এই ভিপিসি নাও ওয়ান্ট টু টক টু দিস, আমরা ভিপিসি টু ভিপিসি পেয়ারিং করতে পারি, ফরগেট দ্য পেয়ারিং, উই ক্যান ইউজ দি ভিপিসি। মোট কথা, যদি মাল্টিপল কমিউনিকেশন, মাল্টিপল সাইটস এর সাথে আপনি যখন একটা কমিউনিকেশন করবেন, যেটা হয়তো বা ম্যানুয়ালি বা অন্যান্য সার্ভিস গুলাকে আলাদা আলাদা করে করে করা লাগতো, লাইক পেয়ারিং করে করা লাগতো, ডিরেক্ট কানেকশন করে করা লাগতো, বা একটা আছে হলো ভিপি সাইড টু সাইড ভিপিএন করে করা লাগতো। এখন এই সবগুলো বাদ দিয়ে দিব, যেটা আছে আমার, হ্যাঁ, যেগুলো আছে সেগুলোর সাথেই কিন্তু আমরা একটা ট্রানজিট গেটওয়ে যদি তৈরি করে নিতে পারি, তখন আমরা ওই ট্রানজিটকে ভায়া করে কমিউনিকেশনটাকে স্টাবলিশ করতে পারবো। ঠিক আছে, সো ট্রানজিট গেটওয়ে ফ্যাক্টস অ্যালাউ ইউ টু হ্যাভ transitive pairing between thousands of VPC on premises data center, and works as a hub and spoke model. Definitely it a work hub and spoke model use করে, so work on a regional basis but not in a hub across the multiple regions. So you can use it across multiple Amazon accounts using RAM, resource access manager আর কি। RAM আলাদা একটা জিনিস, এটা আপনাদের এখানে নাই। সো এটা বেনিফিটসটা কি বলতেছে, বাই এক্সাম্পল ইজ ইউ ক্যান ইউজ রাউটার টেবিল টু লিমিট দ্য ভিপিসি work through the to another with works with direct connection as well as the VPN connection, supported IP multicast, not supported only one of the other services. So এই ছিল ট্রানজিট পেয়ারিং। মোট কথা, যখনই কোনো ট্রানজিটের দরকার পড়বে, হ্যাঁ, তখন আমাদের ট্রানজিট পেয়ারিংটা ইউজ করব। যেমন আপনার ধরেন বাংলাদেশের সাথে নর্থ ভার্জিনের একটা ডিরেক্ট কানেকশন আছে, ফাইন, এবার আরেকটা অ্যাকাউন্ট আছে সিঙ্গাপুরে। ওকে, সো আমরা চাচ্ছি যে এই সিঙ্গাপুরের একটা সার্ভিসকে বাংলাদেশের টিম কোনো কারণে হয়তো অ্যাক্সেস দরকার পড়তেছে, তাহলে সিঙ্গাপুর কি করতে পারে, যে আমাকে একটা ভিপিএন দিয়ে দিতে পারে। আমরা বলতে পারি না, আমার যে ডাব্লিউএস অ্যাকাউন্ট আছে ওখানে আমি একটা ট্রানজিট গেটওয়ে তৈরি করতে, তুমি ওখানে কানেক্ট হও, আমি তোমাকে খুঁজে পাবো ওখানে। সো ও এসে এখানে কানেক্ট হলো, এও এসে এখানে কানেক্ট হলো। সো ইটস লাইক একটা ওই যে বলে না যে সিঙ্গাপুরের মতো, সিঙ্গাপুর ধরেন, চিন্তা করে ব্রাজিল থেকে কলা আইছে, ইন্ডিয়ার থেকে কলা কেনার জন্য যাচ্ছে, ভিয়েতনাম থেকে চাউল আসছে, বাংলাদেশ থেকে চাউল কিনতে যাচ্ছে, বিষয়টা এভাবে চিন্তা করেন। ওকে, সো এনি কোশ্চেন? এই ছিল ওভারঅল আমাদের নেটওয়ার্কের অ্যাসপেক্ট। এখানে লটস অফ থিংস আমরা জানলাম, কনসেপচুয়াল প্র্যাকটিস করলাম, কিছু খুরসা ল্যাবও করেছি, আমরা প্র্যাকটিস করেছি, টেস্ট করেছি। একটা ল্যাব শুধু বাকি থাকবে, সেটা হলো সাইট টু সাইট ভিপিএন। এটা কারো কি ভাষায় সিসকো মাইক্রোটিক রাউটার আছে? কেউ কি তার অফিসে মাইক্রোটিক রাউটার উইথ এ পাবলিক আইপি অ্যাড্রেস দিতে পারবেন? তাহলে আমরা একদম লিগ্যাল টেস্ট গুলো করতে পারতাম। মাইক্রোটিক কেন বলতেছে, কারণ এটা ভেরি চিপ এবং ইজি টু কনফিগার রাদার দেন দ্য সিসকো। যে কোনো রাউটার দিয়ে হবে, বাট যেহেতু আমি নিজে মাইক্রোটিকের কাজ করছি বহুত আগে, আমার মনে নাই, প্রায় 2013 দিকে কাজ করছি মাইক্রোটিকে নিজের অফিসের জন্য। ওই যে ভাই তো জানেনি, ওই যে মাহবুব ভাই আপনি তো ছিলেন, কেন আমরা মাইক্রোটিক বসালাম না। এনিওয়ে, সো আর কোনো কোশ্চেন এই জায়গায়? আমরা একটা ব্রেক নিয়ে, ব্রেকের পরে আমরা ডিএনএস রাউটিং পয়েন্টস নিয়ে আলোচনা করবো আজকে। ওকে ওকে ভাই, ওকে, আমরা ডিসকানেক্ট করতেছি। আবার যখন শুরু হবে আমি আবার লিঙ্কটা দিব না, কারণ এর তো আবার এমনিতে টাইম লিমিট শেষ হয়ে যাবে। ওকে,
আজকে ল্যাব করবো না, কারণ ডোমেনটা আমার পার্ক করা নাই, ডোমেনটা পার্কিং নিয়ে একটু থিঙ্কিং আছে আমার, এই জন্য ডোমেনটা পার্ক করবো নেক্সট ক্লাসে। আজকে জাস্ট আমি ডোমেনের কনসেপ্টটা নিয়ে আলোচনা করতেছি যে ডিএনএস এর কনসেপ্ট বলতে আমাদের, আরে জুম আসলে একটা বেয়াদব, আমার উপরে ট্যাব অ্যাক্সেস করতে দিচ্ছে না, বেটা হাইড করার অপশন না এটা, হাইড হাইড নেমস এন্ড, এটা নাকি না, এটা তো না। ভাই স্ক্রিনটারে আর কি এই ট্যাবটা একটু ছোট করে দেন, তাইলে হয়তো আসবে। এই চলে গেছে, সে যে গেল, আমি আবার বের করবো থেকে, মরছে আমার জ্বালারে। তাহলে আমার কন্ট্রোল প্যানেল কই? শো নেম এন্ড অটোমেশন, আচ্ছা যাই হোক, আমরা তো পাইছি তো মেলা। সো ডিএনএস বা যেটা এডব্লিউএস এর ডোমেন রেজিস্ট্রেশন প্যানেল, এডব্লিউএস এ বলা হয় এটাকে রাউট 53। এখানে একটু বলে দেই যে নামটা একটু উইয়ার্ড, রাউট 53। 53 বলতে কি বোঝাচ্ছে বলেন? 53 তে কি বোঝাচ্ছে? কোন আইডিয়া আছে হোয়াট ইজ 53? ওকে, আমি ক্লিয়ার করে দিই। আমরা নেটওয়ার্কের বিভিন্ন প্রোটোকল সম্বন্ধে জানি যে প্রোটোকলে পোর্ট নাম্বার আছে, যেমন 22 পোর্ট হলো এসএসএস এর জন্য, ডিএনএস এর 453। ডিএনএস এর পোর্ট হলো 53, রাইট। এই যেহেতু এটা ডিএনএস নিয়ে আমাদের কাজ হবে, এই জন্য এইটার পোর্ট নাম্বার দিয়ে ওরা কাজ করতেছে রাউট। আচ্ছা, ডিএনএস এর সাথে রাউটের কি সম্পর্ক? টিপিক্যালি সবার ভিতরে একটা কনসেপ্ট কাজ করে যে রাউট বলতে নেটওয়ার্ক রাউটের কথা বলা হচ্ছে না, শুধু নেটওয়ার্কের না। আমি যখন একটা ফ্রেশ ব্রাউজারে www.google.com লিখে, ডু ইউ নো যে সর্বপ্রথম কোন কাজটা করে সে? ফার্স্ট আমার কম্পিউটারে যখন আমি এন্টারটা করি বা ক্লিকটা করলাম আমার ব্রাউজার একটা ইউআরএল এ, সর্বপ্রথম কোন অ্যাক্টিভিটিটা সে ঘটায়, মানে ওর স্টেপটা, যেটা স্টেপ 1 সে কি করে? হুম, রাউটিং, কি রাউটিং? মানে আমার কোন জায়গায় রিডিরেক্ট করে, মানে আমার এখানে রিকোয়েস্টটাকে গুগল যে রাউটিং করে। ওয়ার্ডটা বা যে নেমটা, এই নেমটা দিয়ে অ্যাকচুয়ালি ডিএনএস সার্ভারকে আগে সার্চ করে, ডিএনএস এর যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের থেকে তারপরে তার যে ম্যাচিংটা পাই, ম্যাচিংটার পরে তার ডিএনএস এর ব্যাকএন্ডে যে আইপি অ্যাড্রেসটা আছে, পরবর্তীতে সে সেই আইপি তে হিট করে। দ্যাট মিনস ডিএনএস আমাদের টা আসলে আমাদের একটা ইন্ডেক্সের মতো কম্পিউটারকে হেল্পিং হ্যান্ড থেকে যাচ্ছে আমাদের এবং একটা কম্পিউটারকে কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন, ম্যাপিং করে দিচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন যেটা আমরা অ্যাপ্লিকেশনে করি বা ব্রাউজারে করতেছি, কম্পিউটার এ পর্যন্ত কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন আইপি ছাড়া অন্য কোনো মেথডে করে না। এখন গুগলের আইপি কি আমাদের মুখস্থ আছে? আর গুগলের আইপি কি একটা? যদি একটা সিঙ্গেল আইপি থাকতো না হয় আমরা তাও লিখতাম যে আইপিটা বলে দিতাম। এরকম ধরেন প্রত্যেক দিন আমি প্রায় 20টা থেকে 25টা সাইটে আমার ল্যাপটপ কানেক্টেড আছে, ভিজিট করতেছি বিভিন্ন প্রয়োজনে, লার্নিং, বিজনেস ইত্যাদি, ফ্লাইট টিকিটিং, হোটেল রিজার্ভেশন, হ্যাঁ, বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন সাইটে যাই। প্রত্যেকটা সাইট যদি একটা করে সিঙ্গেল আইপি মেনটেন করতো, তাও না হয় বুঝলাম যে আমাদের মুখস্থ আছে, ইউজ করে করে অভ্যস্ত আইপিতে, এই জন্য আমরা সাইটে চলে যেতে পারতেছি, এটাও কোনো সমস্যা ছিল না। তাহলে ডিএনএস এর মূল ব্যবহারটা আসলে কি? ডিএনএস এর মূল ব্যবহারটা হলো যে আমার কম্পিউটার কখনো বাই নেমে কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারে না, বাট আমাদের হিউম্যান বিং কে ইজি করার জন্য বাই নেম মেথড আমরা ব্যবহার করি টু মেমোরাইজ, টু রিমেম্বার, ইজি কমিউনিকেশনের জন্য। আরেকটা অপশন হলো যে গুগলের মেবি একটা সাইটের জন্য তাদের অসংখ্য আইপি আছে। এখন আমার পক্ষে এতগুলো আইপি দেওয়া সম্ভব না,
মনে রাখা সম্ভব না। এই জন্য আমরা সরাসরি লিখতেছি হলো google.com, যার কারণে এই নাম যেহেতু লিখতেছি, আর কমিউনিকেশন যেহেতু নামে হয় না, কমিউনিকেশন এস্টাবলিশ হয় হলো আইপিতে, তাহলে এমন একটা মেকানিজম, এমন একটা সিস্টেম দরকার যেটার মাধ্যমে আমার এই নামটা সাথে পার্টিকুলার, আমি জেনারেল বলতেছি আর কি, অ্যাডভান্স তো আরো আরো অনেক কিছু আছে, আমার এই নামটার সাথে কোন আইপিটা পয়েন্ট আউট করা আছে, কোন আইপিটাকে ম্যাপিং করা আছে, ওই ম্যাপিং আইপিটাকে ক্রল করে নিয়ে আসে, যেটাকে বলি আমরা রিজলভ করা। এই যে শব্দটা আসলো আমাদের এখন কি, রিজলভ, দ্যাট মিনস ডিএনএস হলো একটা নামের সাথে আইপির একটা ম্যাপিং ডেটাবেস। বাংলা ভাষায় যদি কেউ বলে যে নাম এবং আইপির একটা ম্যাপিং করার একটা ডেটাবেস, এটাই হলো ডিএনএস। এবং আমার ল্যাপটপ যখন ব্রাউজ করতেছি ল্যাপটপ থেকে, সর্বপ্রথম কার কাছে যাচ্ছে এই কোয়ারিটা করার জন্য, যে ইউজার তো google.com খুঁজতেছে, কেউ কি জানো যে google.com এর আইপি কোনটা, তাহলে আমাকে দাও, আমি কমিউনিকেশনটা এস্টাবলিশ করব। এই যে রিকোয়েস্ট কার কাছে বলতেছে, সে সর্বপ্রথম কোথায় বলবে, সর্বপ্রথম কোথায় জিজ্ঞেস করবে? আমার ল্যাপটপ যখন আমি google.com লিখতেছি, এবং ওই যে আমি যে বললাম যে এখন আমাদের আইপি বের করতে হবে, রিজলভ করে নিতে হবে, এটাও বুঝলাম ডিএনএস এর কাছে যে রিজলভ করতে হবে। এই জন্য রিকোয়েস্টটা কার কাছে নিয়ে যাবে, যে ইউজার তো এটার আইপি চাচ্ছে, একটু কেউ আইপি বের করে দিবা, এই যে যাকে আমি কোশ্চেনটা করতেছি, হু দ্যাট পারসন। সর্বপ্রথম কোয়ারিটা করবে কোথায় জানেন? ফার্স্ট কোশ্চেনটা কোয়ারি বের করবে, কোশ্চেনটা করবে হলো আপনার লোকাল সিস্টেমের কাছে, ল্যাপটপের লোকাল সিস্টেম, ইয়েস, লোকাল সিস্টেমের কাছে। খেয়াল করেন, আমি একটা আইপি নিয়ে আসি, লাইক 2.53, একটা মজার খেলা দেখে আপনাদের, 2.53.60.65, ইয়েস, আইপিটা মনে আছে এখনো, এটা অগ্নির আইপি। ওকে, আর ধরেন আমি এখন গুগলে পিং চালাচ্ছি, আইপিটা গুগলে পাচ্ছি না, এই একটা আইপি পেলাম। ওকে, আমি এখন গুগলে পিং করছি বোধহয়, কিন্তু আইপিটা এখানে গেছে। এখন আমি একটু দুষ্টামি করি, হ্যাঁ, sudo this is hostess, এখন কোন আইপিটা পাচ্ছে গুগল দেখেন তো। এবং আমি যদি একটা টেস্ট ব্রাউজারে, এটা কি গুগলের আইপি? নো, এটা আমার লোকাল অফিসের একটা আইপি। আমি যদি এখন google.com লিখি, আসতেছে? আসতেছে না। তারপরে বুঝতে পারলেন, আমার ল্যাপটপ যদি এখন এখন গুগলে খুঁজতেছে, গুগলের কাছে গুগলের আইপিটা বের করার চেষ্টা করতেছে, তো কোশ্চেনটা কার কাছে করছে সে, এই যে এই কে আসো, গুগলের আইপিটা দাও, কে ফ্ল্যাগ তুলবে যে আমার কাছে আইপিটা আছে? লোকাল ফাইল, মনে রাখবেন এই কথাটা। এই জন্য ডেভেলপাররা যখন কোনো টেস্ট করে, তার লোকাল মেশিনে কোনো কোড দিয়ে যখন টেস্ট করে, উইন্ডোজের ওই ইটিসি হোস্টেস একটা ফাইল থাকে উইন্ডোজের, ওই ফাইলটাতে কিন্তু লোকাল আইপিটার বসায় দেয়, তার নিজের ল্যাপটপের আইপিটা বসায় আর ডোমেন নামটা বসায় ব্রাউজার দিয়ে সেটা টেস্ট করে, যে সবসময় লোকাল হোস্ট লিখতে লিখতে সে
অনেক সময় লোকাল হোস্টে কিন্তু আপনার সাইট আসবে না, কারণ কিছু কিছু অ্যাপ্লিকেশনের ভিতরে লাইব্রেরিতে ডোমেন নামটা মেনশন করা থাকে, যে ডোমেন ছাড়া রিকোয়েস্ট আসলে সাইট আসবে না। গুগলে আইপিতে, গুগলের যে আইপিটা পেলাম, ওই আইপিতে দেখেন হিট করি আমরা কি সাইট পাবো? পাবো না, কারণ গুগলে ওটা বলে দেওয়া আছে যে তোমার কাছে আসতে হলে আইপি নিয়ে মানে নাম নিয়ে আসতে হবে। আচ্ছা, যদি ওটা আসছে, যাই হোক, অনেক সময় এটা ব্লক করা থাকে। এনিওয়ে, বাট আমরা গুগল এখন পাচ্ছি না কেন? কারণ আমার ল্যাপটপ এখন গুগলে খোঁজার জন্য যাচ্ছে হলো আমার একটা প্রাইভেট একটা মানে অন্য একটা আইপি দিছি ধরেন আমার লোকাল হোস্টে ফাইলে। দ্যাট মিনস আমি এখন গুগলে পিং করতেছি, যেটা আমার অফিসের আইপি বের করতেছে। আমার অফিসকে গুগলের সাথে কোনো কমিউনিকেশন আছে? না। কিন্তু কেন বের করে দিল? কারণ আমার ল্যাপটপ থেকে গুগলে যখন পিং করছি, সে আমার ল্যাপটপের যে লোকাল সিস্টেমটা, লোকাল রিজলভার বলা হয় এটা, লোকাল রিজলভারের কাছে গেছে রিকোয়েস্টটা নিয়ে, কারণ ও তো এখানেই পেয়ে গেছে, আমি তো এটা ম্যাপিং করে দিছি। এটা দেখেন, এটাও অন কাইন্ডস অফ লোকাল ডিএনএস। এটাকে বলি আমরা, আসলে লোকাল ডিএনএস বলবো না, এটাকে বলা হয় লোকাল রিজলভার। এই ফাইলটা তো লিনাক্সে পাইলাম, উইন্ডোজে কোথায় আছে? উইন্ডোজে এই ফাইলটা থাকে হলো সি ড্রাইভ, উইন্ডোজ, সিস্টেম 32, ড্রাইভস, ড্রাইভার, সরি উইন্ডোজ 32, দেন ড্রাইভার্স, দেন ইটিসি। ওইটার ভিতরে একটা হিডেন ফাইল থাকলেও থাকতে পারে, বা আনহিডেন অবস্থা থাকতে পারে। ফাইলটাকে বলা হয় হোস্টস, HOSTS। সামটাইম এটা বলা হয় LM হোস্ট। ওকে, মনে রাখবেন, ওখানে যে এন্ট্রিটা করবেন আপনি ল্যাপটপ ব্রাউজার থেকে, এবার ওই ল্যাপটপ যতক্ষণ ওই এন্ট্রিটা ডিলিট হচ্ছে সবসময় ওইটাকেই রিড করবে, সে রিড করে আইপি বের করে নেবে। ও তো আইপি পেয়ে গেছে, ও আইপি পাইছে কত, পিং করে আইপি পাইছে বা রিজলভ করে আইপি পাইছে 65। এবার আমার ব্রাউজার 65-এ রিকোয়েস্টটা থ্রো করছে, কিন্তু যেখানে কোনো গুগলে কন্টেন্ট নাই। দ্যাটস ওয়াই গুগল আর আসতেছে না, দ্যাটস ওয়াই গুগল আর আসতেছে না। এইটা বহুত আগে, এই কাহিনীটা বহুত আগে হ্যাকাররা ইউজ করতো, মানে ম্যালওয়্যার ইউজ করতো। আপনার ল্যাপটপকে মনে হইতেছে কোন পেজ ব্রাউজ করতে পারতেছেন না, কারণ ও উল্টা পাল্টা কিছু আইপি বসায় রাখতো লোকাল হোস্ট ফাইলে। তখন তো সবাই তো আর কম্পিউটার টেকনোলজি সম্বন্ধে আইডিয়া নাই, জনতা যারা ইউজ করতো তাদের জন্য খুব সমস্যা হয়ে যেত। জেনারেল পিপলস যখন ইউজ করতেন খুব প্রবলেম হতো, তখন তার ল্যাপটপটা দেখা গেল যে তার ওয়ার্ক স্টেশন মনে হচ্ছে যে কোনো কাজই করতেছে না। আচ্ছা, কোনো সমস্যা না। এনিওয়ে, সো প্রথম শিক্ষাটা হলো এটাই, আমাদের লার্নিং লেসনটা হলো এটাই, যে সর্বপ্রথম যে রিকোয়েস্টটা যায়, আমরা জানলাম মিল্টন ভাই খুব সুন্দর করে বললেন যে আমরা ডিএনএস এর কাছে যাই, দ্যাটস ফাইন, সেটা যাবে দ্বিতীয় স্টেপে। সর্বপ্রথম রিকোয়েস্ট যাবে হলো আমার লোকাল হোস্ট ফাইলে। ও এখানে চেক করবে যে এই যে ইউজার ব্রাউজারে যে google.com লিখছে, এটার যে আমার আইপি দরকার, আমি আইপি ছাড়া তো রাউট করতে পারবো না, মানে নেটওয়ার্ক কমিউনিকেশন করতে পারবো না। অবশ্যই নেটওয়ার্ক কমিউনিকেশনের জন্য আইপি ম্যান্ডেটরি। তো নেটওয়ার্ক কমিউনিকেশনটার জন্য তখন আমরা লোকাল ফাইলে খুঁজলাম। ইফ ইট ইজ নট প্রেজেন্ট হিয়ার, লাইক এই মুহূর্তে ধরেন এটা এখানে নাই, ডিডি করলাম, আরে কি করলাম আমি, এটা এখন নাই। এখন যদি গুগলে পিং করে, ও এখন অ্যাকচুয়ালটা নিয়ে আসলো। অ্যাকচুয়ালটা তাহলে কোথা থেকে নিয়ে আসলো? এবার তাহলে দ্বিতীয় কোয়ারিটা কার কাছে করতে যাচ্ছে? দ্বিতীয় কোয়ারিটা করতে যাচ্ছে আমার এই ওয়াইফাই কানেকশন, ওয়াইফাই সেটিং এ, বা আমাদের লোকাল আইপি সেটিং যেখানে করা আছে, ওখানে একটা ডিএনএস অ্যাড্রেস বসানো আছে, এই যে ডিটেলস আইপি এন্ড টিসিপি আইপি, এই যে দেখেন কই গেল ডিএনএস, এই যে ডিএনএস, এই ভদ্রলোক এর কাছ থেকে কোয়ারিটা আনতেছে। দ্যাট মিনস এ হলো রিমোট একটা সার্ভার, রিমোট একটা রিজলভার, যেটা বাংলায় বলবো আমরা ডিএনএস সার্ভার। ওই ডিএনএস সার্ভারের কাছে এই google.com এর ইনফোটা দেওয়া আছে, যে google.com বলতে 8.8.8, সরি google.com বলতে এই আইপিটা আছে। বুঝতে পারছেন? এই সিস্টেমটাকে বলতেছে আমাদের ডিএনএস, এবং এটাকে আমরা বলি রাউটিং, এমন কাইন্ডস অফ ডোমেইন রাউটিং বা নেম রাউটিং বলি আমরা এটাকে। এই রাউটিং শব্দটা আরো কাহিনী আছে, কারণ মেবি গুগলের মাল্টিপল আইপি থাকতে পারে, মাল্টিপল সার্ভার থাকতে পারে। এবার আসি আমরা ডিএনএস নিয়ে, ডোমেইন নামটা নিয়ে। ডিএনএস বলতে আমরা ডোমেইন নামটা বোঝাচ্ছি, ডোমেইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে। সো ইনিশিয়ালি আমাদের রাউট 53 AWS এর এই ডোমেইন নিয়ে খেলাধুলা হবে, ডোমেইন নিয়ে কাহিনী হবে। এখানে আমরা রাউটিং পলিসি দেখব,
ডোমেন বলতে কি বোঝাচ্ছে? আমার কোম্পানির বিজনেসের জন্য আমি একটা রেজিস্টার্ড একটা নেম নিব। এই নেমটা অথরিটি নিতে হবে, যাতে গ্লোবাল এই নেমটার সবাই খুঁজে যাতে পায়, বা এই যে নামটা আমার কোম্পানির সাথে এখন আমি যে ব্যবহার করতেছি এটার জন্য একটা অথরিটি আছে, তাদের কাছ থেকে নেম রেজিস্ট্রেশন করতে হয়। এটাকে প্রথমে শব্দ ভাষায় বলা হয় যে নেম রেজিস্ট্রেশন কিংবা ডোমেন রেজিস্ট্রেশন। এমন বলতে পারেন আমার বিজনেস আমার নাম রেজিস্ট্রেশন করবে, হ্যাঁ তাহলে আপনি চেনেন, আপনি খান, পাবলিক তো আর চিনবে না। পাবলিককে চেনানোর জন্য তখন আমাদের নামটাকে অথরিটির কোনো ডিপার্টমেন্টের কাছ থেকে নামটাকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। এই সিস্টেমটাকে বলি আমরা ডোমেন রেজিস্ট্রেশন। এটা ইয়ারলি নেওয়া যায়, 5 বছর ধরে নেওয়া যায়, 15 বছর নেওয়া যায়, অনেকগুলো মেথড আছে। সো সাধারণত ডিএনএস প্রোভাইডাররা আমাদের ডোমেন নামটা নিতে হয় আন্ডার টপ লেভেল ডোমেন। এই যে google.com, কেউ বলতে পারবেন এটা টপ লেভেল ডোমেন কোনটা? এখানে একদম টপের ডোমেন কোনটা এটার? এই ইউআরএল যেটা দেখতেছেন, আমি যদি বলি যে এটার অ্যাকচুয়ালি গুগল .com .com ডট, নট .com, ওই হলো টপ। টপ মানে টপ। সব পৃথিবীর সবকিছু যত ডোমেন নাম দেখতেছেন সবাই আছে হলো ডটের আন্ডারে। এবার ডটের আন্ডারে একটা রুম করা হয়েছে, সেই রুমগুলো হলো ক্যাটাগরিক্যাল রুম, মানে কম, .org, ওকে, এটাকে বলা হয় টপ লেভেল, মানে ডোমেনের আন্ডারে আবার সাব লেভেল করা হয়েছে, সেই সাব লেভেলটাকে বলা হয় সাব টপ লেভেলেরই, ও টপে আছে বাট এক স্টেপ নিচে। কম আছে, .org আছে, ক্যাটাগরিক্যাল কিছু, মানে একটু বিজনেস ফোকাসড বা পারপাস ড্রিভেন, হ্যাঁ করা হয়েছে। যেমন কম হলে কমার্শিয়াল ইউজের জন্য, কি যে কেউ দেখলে বুঝতে পারবে আচ্ছা এই কোম্পানি যে বিজনেস করতেছে কমার্শিয়াল ইউজেস এর জন্য বিজনেস করতেছে, কমার্শিয়ালি বিজনেস করতেছে। .org এটা হলো নন প্রফিট বা একটা অর্গানাইজেশনের জন্য বলতে পারেন। তারপরে .io, যেমন docker.io, তারপরে যে আরো অনেক ডোমেইন আছে, অমুক .io, kubernetes.io, এরকম অনেক ধরনের ডোমেইন আছে। আইও বলতে সাধারণত বোঝাই হলো যে এটা মানে মানে কি বলে, আরে মানে টেকনিক্যাল বিজনেস তারা করে, টেকনোলজিক্যাল বিজনেস দিচ্ছে, হ্যাঁ টেকনোলজিক্যাল সার্ভিস দিচ্ছে আর কি। ভাই আইও তো আসলে এটা একটা কান্ট্রি ডোমেন। না না, সাধারণত হ্যাঁ, আমি ওইটা ওই সার্চ করে দেখলাম যে ওটা কান্ট্রি। আইওটা আসলে কান্ট্রি ডোমেন হিসেবে, যদিও এটা কান্ট্রি ডোমেনের নামের মতোই ব্যবহার হচ্ছে, কিন্তু আইও সাধারণত সেই কোম্পানিগুলো ইউজ করে যারা অ্যাকচুয়ালি টেকনোলজিক্যাল সলিউশন প্রোভাইড করে, লাইক কোন একটা ফ্রেমওয়ার্ক, কোন একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে জেনারেলাইজ করা। আইও বলতে আসলে এখানে ওই টেকনোলজিক্যাল অ্যাসপেক্টিভ বোঝানো হচ্ছে আর কি, মানুষকে, এটাই মানুষ সবাই চেনে। ওকে, ওই আইওটা এটা একটা ওই একটা কান্ট্রি দেয়া আছে, মানে এখন ইউজ হচ্ছে এটা আইওটা টেকনিক্যাল সাইডে, কিন্তু ওইটা একটা এই কান্ট্রি নেম। ওকে, কান্ট্রি নেমের জন্য আলাদাভাবে প্রত্যেকটা কান্ট্রির আছে, যেমন .com, .bd, .org, .bd, এটাকে বলতে পারতেছেন আপনি কান্ট্রি ওয়াইজ। যেমন .co, .uk, ওকে, .co বলতে সাধারণত কোম্পানিও বুঝায়, কমার্শিয়ালে অনেক সময় কোম্পানিও বুঝায় .co, .uk। তারপরে .gov, .bd, হ্যাঁ এই যে এইগুলো আবার আছে সরাসরি .gov, মানে গভর্নমেন্ট রিলেটেড। এবার এটার ভিতরেই করা হচ্ছে .gov.usa, .gov.fi, ফি মানে FI, মানে ফিনল্যান্ডের কথা বলতেছে, .gov.bd। ওইগুলোকে তখন স্পেসিফিকলি বলতে পারেন যে দিস আর দ্য কান্ট্রি স্পেসিফিক ডোমেন, ঠিক আছে? ওই যে ডট কো আমার একটা কেনা আছে, তো আমার যে cricket.co, মানে এইটাতে পরে দেখলাম এটা হচ্ছে কলম্বিয়ার ডোমেইন নেমটা, কিন্তু কথা হচ্ছে ওরা যখন ওই যে ব্যবসার ক্ষেত্রে তখন আর ওই মানে কান্ট্রি যে কোড আছে ওইটাকে নিয়ে ওরা তখন শুধু কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেমন বাংলাদেশের ডোমেইন যেটা .com.bd,
কিন্তু ওই ডট কোটা আসলে আমি ঠিক আপনাকে বুঝাতে পারছি না বিষয়টা, যদি আমি এই বিষয়ে ডিটেল এটা কিছু কান্ট্রিতে মানে শুরু আর্টিকেল। কিন্তু পরবর্তীতে আরো স্পেসিফিক পারপাস ডিপেন্ড করে ফেলছে আর কি, মানে মোর ফানেল করে ফেলছে। আহ, রাইট 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 রাইট। তারপরে যদি কোনো সোশ্যাল কমিউনিকেশনের জন্য ডোমেন করেন, .net আছে, এরকম অনেক ধরনের আছে। অ্যাকচুয়ালি এখন কান্ট্রি স্পেসিফিক ডোমেন যেটা হবে সেটা হচ্ছে .com, .bd, .co, .uk, তারপরে .co, .usa, এগুলো হলো আরো কান্ট্রি স্পেসিফিক। .in, ঠিক আছে, ইন হতে পারে, .co, .in, এরকম আছে অনেক ধরনের। যেমন amazon.in আছে কিন্তু, হ্যাঁ, aws.com.in এরকমও আছে, মানে যাতে কোনো ওয়েতে যাতে তার রিকোয়েস্টটা ফেরত না যায়, যে ইউজার যাতে বুঝতে মানে সমস্যা না হয় ইউজারদেরকে ফাইন্ড আউট করতে, এই জন্য আলাদা আলাদা ভাবে নাম দিছে। অ্যাজ আই সেড, যেখানে অ্যাকচুয়ালি 3টা ডোমেইন আছে, দেন কম, দেন গুগল। দ্যাট মিনস হলো টপে বসে আছে, তার আন্ডারে হলো কম, তার আন্ডারে গুগল। এইভাবে নামগুলোকে সেগমেন্ট করতেছে। আরো থাকতে পারে, যেমন www, তারপরে file.google.com, media.google.com, m.google.com, এরকম আরো সাবডোমেন করতে পারে। তাহলে এখানে গুগল একটা সাবডোমেন আন্ডার দ্য কম, কমও একটা সাবডোমেন আন্ডার দ্য ডট, এভাবে যদি বলেন কোনো ভুল নাই। ঠিক আছে, মনে রাখবেন এই কথাটা। সো এই ডোমেন গুলোকে অথরিটি একটা মানে প্রোভাইডারের মাধ্যমে, যেহেতু একজনই আসলে মেন এটা অথরিটি, কিন্তু সে এতগুলাকে ম্যানেজ একা একা না করে সে আরো কিছু লোকজনকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, মেনটেনেন্সের দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলতেছে আমরা প্রোভাইডার। এবং ওরা বিভিন্ন থার্ড পার্টি আরো অনেক কোম্পানিগুলোর কাছে রেজিস্ট্রেশনের ইনফোটা আনার জন্য বিজনেস দিচ্ছে, যেমন যে নেমচিপ, তারপরে হোস্টগেটর, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে আমরা ডোমেন রেজিস্ট্রেশন বলতেছি। খেয়াল রাখেন, এখানে বেশ কিছু শব্দ মেবি এতদিন হলো আপনাদের মাথায় অনেক ভুল ছিল, কারণ আমি ভুলটাকে ক্লিয়ার করার জন্য এত ডিটেল বলতেছি, কনসেপচুয়ালি ক্লিয়ার করতেছি। সো ডোমেন প্রথমে কি করতে হয়? ডোমেন রেজিস্ট্রেশন করতে হয়। আচ্ছা ফাইন ভাইয়া, আমরা একটা ডোমেনকে রেজিস্ট্রেশন করলাম, বছরে 1200 টাকা বা ইকুইভ্যালেন্ট টু $12 বা $8, যে কোনো রেট ধরলাম আমরা, $12 দিয়ে ডোমেন রেজিস্ট্রেশন করলাম। তারপর কি সবাই বিজনেস আমার সাইটে পাবে? না, এত মানে আমার সাইট এখনো পাবে না। আমার সাইট পাইতে হলে কি কি স্টেপস নিতে হবে সেটাই বলতেছে। দ্যাট মিনস আমাকে প্রথমে নামটা রেজিস্ট্রেশন করতে হলো, এবং রেজিস্ট্রেশন করার সময় এই নামটা তো আমরা নাম নিলাম, লজিক্যাল একটা নেম নিলাম, বাট এটার কোনো এক্সিস্টেন্স আমাদের রাখতে মানে নাই। তা আমাদের এক্সিস্টেন্স রাখার জন্য এই নামটাকে কোনো একটা ডিএনএস সার্ভারের কাছে পার্ক করতে হবে, বা নিজেরও কোনো ডিএনএস সার্ভারের কাছে আমরা চাইলে এটাকে হোস্ট করতে পারি। এই সিস্টেমটাকে বলা হয় ডোমেন হোস্টিং। আমাদের বাংলাদেশে 5,000 টাকার ওয়েবসাইট ই কমার্স বানানোর কিছু কিছু ডেভেলপার আছে, 5,000 টাকা ই কমার্স পেয়ে যাচ্ছেন। এরকম ডেভেলপারদের কনসেপ্ট এতটাই ন্যারো যে তারা ডোমেইন হোস্টিং বলতেই বোঝে সাইট হোস্টিং। ঠিক আছে, ইভেন ফিনিশ একটা কোম্পানির একটা ঝামেলা এরকম করছে রিসেন্টলি, বাংলাদেশে একটা ডেভেলপার, সে ডোমেন হোস্টিং চেঞ্জ করছে, সাথে সাথে তার ইমেল টিমেল সবকিছু বন্ধ হয়ে গেছে, কারণ ও তো ওকে হোস্ট চেঞ্জ করতে বলছে। ওকে ফাইন, তো এই ভুলগুলো হবে সামনে, আমি আরো ক্লিয়ার করব। আজকে শর্ট পিরিয়ডে শুধু কয়েকটা কথা বলে দিই, যে নামটা যে রেজিস্ট্রেশন করতেছে এটা হলো ডোমেন রেজিস্ট্রেশন, দেন প্রথম কাজটা হবে হলো ডোমেন পার্কিং। এবার যার কাছ থেকে ডোমেনটা রেজিস্ট্রেশন করতেছেন সেও একটা ডিএনএস সার্ভার আপনাকে দিবে, ডোমেন নেম সিস্টেম, ডিএনএস। কিছু সময় এটাকে বলা হয় নেম সার্ভার, কিছু সঙ্গে বলা হয় যে হোস্টিং সার্ভার, ডোমেন হোস্টিং সার্ভার ইত্যাদি। তা আগামী ক্লাসে আমি একদম A to Z একটা ফ্রেশ ডোমেন নিয়ে আপনাদের সাথে হাজির হব, এবং আমি মানে রাউটিং এর আরো পলিসিস গুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমি এখানে স্টপ করতেছি। এর ভিতরে আপনারা যদি আরো কোনো কোশ্চেন থাকে আমাকে জানান। সো জুম দ্রুত বন্ধ হয়ে যাবে, কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়। আর আগামী ক্লাসে মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইউএসএ থেকে আমার পেমেন্টটা চলে আসছে, সো কার্ডে ঢুকবে, এখনো ঢুকে নাই, আমি এটা দিয়ে দেবো না পেমেন্টটা, জুমের পেমেন্টটা। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানায়।